আচ্ছা, আমরা লেকচার 4 মোশনের সেকেন্ড পার্টে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন গতদিন আমি আপনাদেরকে মোটামুটি এক্স অ্যাক্সিসে যত যা কিছু হতে পারে সেটা দেখানোর পরে ওয়াই অ্যাক্সিসে যে শুরু করছিলাম এবং জাগলারের জাগলিং সিনারিও দিয়ে শেষ করছিলাম। আজকে আবার এক্স অ্যাক্সিসের আমি একটা সিনারিও দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ওই যে আহ, লোকের বাস ধরার গল্প বা হচ্ছে একটা বাঘের হরিণ ধরার গল্প, এইটাই বেশ কিছু জিনিসপত্র ছিল। তাহলে আমরা এই যে একটা লোক কখন বাস ধরতে পারবে বা একটা হরিণকে একটা বাঘ কখন দৌড়ে ধরবে, এই টাইপ জিনিসপত্রগুলো আমরা কিভাবে সলভ করব সেটা এখন দেখি। সো আমরা কোশ্চেন দিয়ে শুরু করি। কোশ্চেন 1, কোশ্চেনটাকে আমি একটু ডিফারেন্টলি করব এবার, জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ধরেন কোন একটা মানুষ, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটা একটা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, একটা বাস ধরেন এখানে দাঁড়িয়ে আছে, বাসের একটা পিছনের দরজা আছে, একটা সামনের দরজা আছে। লোকটা বাসের পিছনের দরজা থেকে ধরেন ফর এক্সাম্পল 10 মিটার দূরত্বে অবস্থিত। এখন লোকটা দৌড়াতে শুরু করলো। লোকটি 4 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে শুরু করে। এখন ধরেন লোকটা দৌড়াতে শুরু করছে, দৌড়ানোর পরে এক পর্যায়ে বাসটাও যাত্রা শুরু করছে। লোকটি যখন বাসের পেছনের দরজা থেকে 6 মিটার দূরে, তখন বাসটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করে। প্রশ্ন হচ্ছে লোকটি বাস ধরতে পারবে কিনা। এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। এখন দেখেন এখানে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্নটা যে কোনো জায়গায় রিটেনে আসার মতো একটা উপযুক্ত প্রশ্ন বলে আমি করাচ্ছি আপনাদেরকে এখানে। এবং প্রশ্নটা খুব সিলি এবং সিম্পল একটা কোশ্চেন। একটা জায়গায় প্রবলেম হয়, লোকের সঙ্গে বাসের যে দূরত্ব সেটা কি আমরা 10 মিটার ধরবো? অ্যান্সার হচ্ছে অবশ্যই না। যে মুহূর্ত থেকে দুইজন একত্রে গতিশীল হতে শুরু করবে, ওই মুহূর্ত থেকে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা শুরু। জিনিসটা দেখেন, বাস যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ লোকটা দৌড়াক দাঁড়ায় থাকুক কিচ্ছু আসে যায় না। কিন্তু যখন থেকে বাস চলতে শুরু করলো তখন থেকে কিন্তু চ্যালেঞ্জটা শুরু, যে ওয়েদার এই লোকটা বাসটা ধরতে পারবে কি পারবে না। তাহলে বাস যখন চলতে শুরু করছে তখন লোকটা বাসের পিছনের দরজা থেকে কত মিটার দূরত্বে আছে? 6 মিটার। তাহলে লোকের ইনিশিয়াল পজিশন আমি যদি ধরি পার্সন পি, বাসের ইনিশিয়াল পজিশন যদি বি ধরি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 মিটার, নট 10 মিটার। সে 10 মিটার আপনাকে মিসলিড করার জন্য দেওয়া হচ্ছে। আমি আবার বলতেছি, দেখেন লোকটা বাসটাকে দেখলো, বাস দাঁড়িয়ে আছে, সে দৌড় দিছে, দৌড় দিয়ে এই 10 মিটার দূরত্বের অলরেডি 4 মিটার কাভার করে ফেলছে। এখন বাস যখন যাত্রা শুরু করছে, যে মুহূর্তে বাস স্টার্ট করতেছে, মানে জিরো টাইমে, টাইম টি ইকুয়ালস টু জিরো কখন? যখন বাস স্টার্ট করছে, তখন লোকটা বাসের পেছনের দরজা থেকে অ্যাকচুয়ালি 6 মিটার দূরত্ব অবস্থিত। সো আমরা 10 মিটার নিয়ে কাজ করব না, আমরা কাজ করব কয় মিটার নিয়ে? 6 মিটার নিয়ে। বাকি কাজ তো খুব সহজ। ধরে নিয়ে আমরা সি বিন্দুতে লোকটা বাসটাকে ধরতে সক্ষম হবে। তাহলে লোকটা পি থেকে সি পর্যন্ত আসতেছে, লোকটা আসতেছে পি থেকে সি পর্যন্ত, আর বাসটা যাচ্ছে বি থেকে সি পর্যন্ত, আর সঙ্গে 6 যোগ বিসি, তাহলে পিসি ইকুয়ালস টু 6 প্লাস বিসি। এখন পিসি লোকটা কিভাবে যায়? সমবেগে 4 মিটার পার সেকেন্ড সমবেগে 40 ইকুয়ালস টু 6 প্লাস বিসি। বাসটা যায় হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 2t স্কোয়ার। সুতরাং 2t স্কোয়ার মাইনাস 40 প্লাস 6 ইকুয়ালস টু 0।
সো এখন এখানে আমার যে ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার 16 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু এসি। দেখেন ডিটারমিনেন্ট বা নিশ্চয়কটা কত হয়ে গেছে, 4 দুগুণা 8 আর হচ্ছে 6টা 48, ডি লেস দ্যান 0। সো বাস ধরতে পারবে না, লোকটা কোনোভাবেই বাস ধরতে সক্ষম হবে না। সো আমাদের তাহলে এক্স অক্ষে একটা গতিশীল বস্তু যদি আরেকটা গতিশীল বস্তুকে ধরতে চায় তখন এই সিনারিওটা তৈরি হবে। ওকে, আমি এখানে একটা ক্যালকুলেশন মিস্টেক করে ফেলছি। এখানে বিসিটা হচ্ছে হাফ এটি স্কোয়ার, তো তাহলে হাফ এটি স্কোয়ার যদি করি হাফ ইন্টু এ হচ্ছে এখানে 2 ইন্টু টি স্কোয়ার, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0 তাহলে এখানে শুধু টি স্কোয়ার হবে, টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন বি স্কোয়ার 16 মাইনাস 4 ইন্টু এ এখন নেই, এ হয়ে গেছে 1, 4 ইন্টু 6 16 মাইনাস 24, তার মানে 16 মাইনাস 24 হচ্ছে মাইনাস 8। সো আমার যদি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কটা লেস দ্যান 0 হয় তাহলে কি হবে, সেটার কোনো বাস্তব মূল নাই। আমি একটু একটা জিনিস রিপিট করি, আপনারা দ্বিঘাত সমীকরণ পড়ে আসছেন, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যদি 0 হয়, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। সো এখানে ডিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখেন রুট ওভারের নিচে যদি নেগেটিভ নাম্বার থাকে তার মানে ডি যদি লেস দ্যান 0 হয় কোনো বাস্তব মান পাবো না, আমি সলিউশনের বাস্তব মান যদি না পাই এখানে কোনো সলিউশন আসবে না। সো বাস ধরতে সে পারবে না। সো 1 নাম্বার প্রবলেম চলে গেল আজকের। এবার আমরা সেকেন্ড প্রবলেমে আসবো, কোশ্চেন 2। কোশ্চেন টু আমি একটু গ্রাফ রিলেটেড একটা প্রবলেম ক্রিয়েট করব, বিকজ অনেক সময় এমসিকিউতে গ্রাফ রিলেটেড অনেক প্রবলেম আসে। আমি এখানে আপনাদের গ্রাফ রিলেটেড প্রবলেমটা ক্রিয়েট করব হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সংক্রান্ত সমস্যা দিয়ে। তো আমরা এখানে যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ও সরণ সংক্রান্ত সমস্যা। আমি সমস্যাটাকে এক্সপ্লেন করার আগে একটু একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি, দূরত্ব এবং সরণ কিভাবে ভিন্ন হয় সেটা আমরা দেখি। ধরেন একটা লোক কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করতেছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করতেছে, সে সোজা যাচ্ছে, এদিকে যাচ্ছে, গেল সে 20 মিটার, যাওয়ার পরে তার মনে হলো পিছনে কিছু ফেলে আসছে, তাহলে পিছনে সে আসলো ধরেন 5 মিটার, তারপর সে দেখলো না কিছু ফেলে যায়নি, সে আবার সামনের দিকে গেল, এখানে গেল ধরেন সে 30 মিটার। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব, দূরত্বের যেহেতু কোনো ডিরেকশন বা দিক নেই, তার অতিক্রান্ত দূরত্ব হবে 20 প্লাস 5 প্লাস 30 মানে 55 মিটার। কিন্তু আমরা যদি সরণের কথা চিন্তা করি, সরণ কি নির্দিষ্ট দিকে দূরত্ব সরণ, তাহলে আমার অ্যাকচুয়ালি সরণ হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ডিসটেন্সটা। তাহলে এটাকে যদি আমরা এ বিন্দু বলি, এটাকে যদি বি বিন্দু বলি, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে আমি সরণ বের করতে গেলে একটা জিনিস খেয়াল করেন, এই যে এইটুকু 20, পরে 5টুকু তো অলরেডি 20-এর মধ্যে কাউন্টেড, এরপর আর কত আছে, 25 আছে না? সো 20 যোগ 25 অ্যাকচুয়ালি 45 মিটার সরণ হবে। অথবা অন্যভাবে বলতে পারি আমরা 20 সে যাচ্ছে সামনের দিকে, এরপর পিছনে 5 আসছিল, তাহলে পিছনে আসলে মাইনাস হবে, -5 প্লাস আবার 30, তাহলে 45 মিটার হচ্ছে আমার সরণ। এটাই হচ্ছে আমার দূরত্ব এবং সরণের মধ্যে ডিফারেন্সটা, পার্থক্যটা। এখন আমরা এইটাকে গ্রাফিক্যালি যদি আনি সেটা কিরকম ভাবে আনবো সেটা দেখব। সুতরাং ধরেন আপনাকে একটা বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে, এদিকে একটা বেগ, এদিকে একটা সময়ের গ্রাফ দেওয়া আছে, ভি বনাম টি এর গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা সর্ট অফ লাইক ধরেন এরকম যে স্টার্ট করছে 0 পয়েন্ট থেকে 0 বেগে, তারপর আস্তে আস্তে তার ত্বরণ হলো, ত্বরণ হয়ে বেগটা বাড়লো, এরপর সে সমবেগে গেল, এরপর তার মন্দন হচ্ছে, মন্দন হয়ে তার বেগটা কমতে কমতে সে এবার নেগেটিভ ভেলোসিটিতেও চলে গেছে। তারপরে একটা পয়েন্ট থেকে সে ওই পয়েন্টে হঠাৎ করে হার্ড ব্রেক করে থেমে গেছে।
হার্ড ব্রেক করে থামছে, তাহলে বেগটা আবার জিরো হয়েছে। জিরো হওয়ার পরে এইখান থেকে আবার হঠাৎ করে তার বেগটা বাড়িয়ে সে সমবেগে চলে আবার হার্ড ব্রেক করে থেমে গেছে। এটা হচ্ছে সম্পূর্ণ গ্রাফটা। তাহলে এটা হচ্ছে আমার যদি এ বিন্দু হয়, এটা হচ্ছে 0, এই পর্যন্ত ধরেন এটা 4 সেকেন্ড, সময় ইন সেকেন্ড, ভি ইন মিটার পার সেকেন্ড। এখানে এটা ধরেন 10, এই বরাবর এটা হচ্ছে 5, নিচের দিকে এটা হচ্ছে -10, এটা 4 সেকেন্ড। এরপর এটাকে বলি হচ্ছে 12 সেকেন্ড, এটা 16 সেকেন্ড, এটা 20 সেকেন্ড, এটা 24 সেকেন্ড। তাহলে আমাকে জিজ্ঞেস করা হলো কোশ্চেন 1, কোশ্চেন 2 এর পার্ট 1টা জিজ্ঞেস করা হলো 24 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত। একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে 24 সেকেন্ডে সরণ কত। এই 24 সেকেন্ডে তার দূরত্ব কত হবে, 24 সেকেন্ডে তার সরণ কত হবে। এখন দূরত্ব যেহেতু সরাসরি আমার স্কেলার রাশি, জাস্ট মানগুলা পেতে হবে। এইবার এইখানে ম্যাথটুকু করার আগে একটা জিনিস দেখি আমরা, ভি সমান ডিএস বাই ডিটি আমরা জানি। তাহলে ডিএস ইকুয়ালস টু ভিডিটি, সুতরাং এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি। তার মানে বেগ বনাম সময় গ্রাফে যদি আমরা ইন্টিগ্রেশন করি দূরত্ব বা সরণ পাবো। এখন ইন্টিগ্রেশন মানে কি, ক্ষেত্রফল নির্ণয় করা। আপনারা অলরেডি যোগজীকরণ বা ইন্টিগ্রেশন যখন করছেন, পুরা যোগজীকরণে আসলে কি করছেন, আপনারা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল নির্ণয় করছেন। তাহলে আমরা যদি এখানে এই ক্ষেত্রফলটা নির্ণয় করি, এই যে দেখেন ক্ষেত্রফলগুলা দেখি, প্রথমটা কি একটা ট্রাপিজয়েড না। এই যে এ থেকে শুরু করে 16 সেকেন্ড পর্যন্ত এই অংশটা, প্রথম যে অংশটুকু আছে এই অংশটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। প্রথমে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, 1 নম্বরে আমি যে দূরত্ব নির্ণয় করব, একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। নিচে যে বাহুটা আছে এই নিচের বাহুটা কত, 16, উপরের বাহুটা কত, 4 থেকে 12, এটা হচ্ছে 8, আর নিচে পুরোটা কত, 16। তাহলে 16 যোগ 8 সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। এখানে উচ্চতাটা কত আছে দেখেন তো, এই উচ্চতাটা হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 10। এটা গেল প্রথম অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল। এরপর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইনটু বেস, ভূমিটা কত এখানে 16 থেকে 20, এই অংশটুকু ভূমিটা হচ্ছে আমার 4, আর উচ্চতা কত 10, এই যে দেখেন -10, এখানে যে উচ্চতাটা আছে এই উচ্চতাটা হচ্ছে 10। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা প্লাস শেষে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা। ভূমি 20 থেকে 24 পর্যন্ত কত 4, আর উচ্চতা কত এখানে 5, তাহলে 4 ইনটু 5। সুতরাং আমার এখানে থাকতেছে 16, 18, 24, 12, 120 প্লাস 40 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 20, আর হচ্ছে 4 5 20, 120 আর 40 160 মিটার হচ্ছে দূরত্ব। এবং আমি যদি এখন সরণের কথা চিন্তা করি, সরণের বেলায় দেখেন ট্রাপিজয়েড, এটা পজিটিভ, 120 পজিটিভ। কিন্তু এই যে ত্রিভুজ ক্ষেত্রটা আছে, ত্রিভুজ ক্ষেত্রটা কিন্তু পজিটিভ না, এটা নেগেটিভ। কারণ বেগ কোন দিকে চলে গেছে, নেগেটিভ বেগ মানে কি উল্টা দিকে চলে আসা। তাহলে পরেরটা হচ্ছে মাইনাস, কিন্তু শেষেরটা আবার কি প্লাস। সো আমার সরণ হবে 120 মিটার। এইভাবে যদি গ্রাফ দিয়ে আমাকে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ বের করতে বলে, আমরা ইজিলি সেটা করতে পারতেছি। ওকে, নেক্সট চলে যাব কোশ্চেন 3 তে। এটা এমসিকিউ এর জন্য খুবই সিলি কোশ্চেন। সেটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ থেকে বেগের তুলনা। সরণ বনাম সময় গ্রাফ হতে বেগের তুলনা। ধরেন আপনাকে আমি কোন একটা জায়গায় দুইটা গ্রাফ দিব, এস বনাম টি। এখন এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এটা হচ্ছে বস্তু 1, এটা হচ্ছে বস্তু 2।
এক নাম্বার বস্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে, 2 নাম্বার বস্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। দেখেন অ্যাকচুয়ালি আমার যদি এখানে সরণ বনাম সময়ে আমি একটা জিনিস খেয়াল করেন, স্ট্রেট সরল রেখা দেখতে পাচ্ছি। সো কখন সরণটা এইভাবে সরল রৈখিক ভাবে বাড়বে, জিনিসটা খেয়াল করেন, মূল বিন্দুগামী সরলরেখা মানেই হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি। তার মানে এখানে দুইটা বস্তুই সমবেগে চলমান। বস্তুগুলা যদি সমবেগে চলে তাহলে আপনার অ্যাকচুয়ালি এরকম সরাসরি কি পাওয়া যাবে, সরল রেখা পাওয়া যাবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখি, এর সমান যদি ভিটি হয়ে থাকে আমাদের এখানে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, তার মানে সরণ বনাম সময় গ্রাফের যে ঢাল সেটা আমাকে বেগ দিবে। সুতরাং ভি ওয়ান ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি আর ভি টু ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি। সুতরাং ভি টু বাই ভি ওয়ান এটা হবে ট্যান 60 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান 30 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মানে কি? ট্যান 60 ডিগ্রির মানে হচ্ছে √3, ট্যান 30 ডিগ্রি 1/√3। তাহলে আলটিমেটলি আমরা 3 পাবো অ্যাজ অ্যান অ্যান্সার। ওকে, তাহলে এই খুচরাপাতি জিনিসপত্রগুলো মোটামুটি গেল। পরের দিকে আমি আরো কিছু জিনিসপত্র দেখাবো ইনশাল্লাহ। এখন আসি, আমরা আজকে দ্বিমাত্রিক গতিতে চলে যাব। একমাত্রিক গতি নিয়ে মোটামুটি যা যা টানা হেঁচড়া করা সম্ভব আমি করে ফেলছি। এখন যাব আমরা দ্বিমাত্রিক গতিতে, যে মোশন ইন 2 ডাইমেনশন, এইগুলা আপনারা সব গুছায় সুন্দর মতো পড়ছেন, বাট স্টিল আমি আরেকবার রিভিউ করতেছি, বোথ ফর বোর্ড এক্সাম এন্ড হচ্ছে সেটা ডিউ এক্সাম হোক, সেটা বুয়েট এক্সাম হোক, সব জায়গায় কাজে দিবে। সো আমরা জানি দ্বিমাত্রিক গতিতে অ্যাকচুয়ালি 4টা ডিফারেন্ট সিনারিও পসিবল। সো আমি অলওয়েজ এই জিনিসটা সবাইকে এইভাবেই পড়াই, আপনাদেরকে আমি এইভাবে একাডেমিক ক্লাসে পড়াইছি, আজকেও একইভাবে আবার জাস্ট রিভিউ করব আমরা, নাথিং এলস। দেখেন দ্বিমাত্রিক গতিতে 4টা সিনারিও পসিবল। যদি আমরা মাটি থেকে একটা অবজেক্টকে থ্রো করি, তাকে থ্রো করলাম, সে এসে আবার মাটিতে পড়তে পারে, তাহলে একটা হচ্ছে মাটি থেকে ছুঁড়ে মারা বস্তু। 2 নাম্বার হচ্ছে কোন একটা হাইট বা কোন একটা উচ্চতা থেকে অনুভূমিক ভাবে তাকে নিক্ষেপ করলে কি হবে সেটা। 3 হচ্ছে কোন একটা হাইট থেকে, এই যে হাইট থেকে উলম্বের সঙ্গে ভার্টিক্যালের সঙ্গে একটা কোণ করে বা অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে, অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে আবার নিচের দিকে নিক্ষেপ করা। সো এখানে θ0 অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে তারপর তাকে নিচের দিকে এইভাবে নিক্ষেপ করা। আর 4 নাম্বার হচ্ছে একটা হাইট থেকে আবার তাকে উপরের দিকে নিক্ষেপ করা, কোন একটা হাইট থেকে তাকে আবার উপরের দিকে এখানে নিক্ষেপ করা। সো এইভাবে নিক্ষেপ করা। এখন এই 4টার জন্য যে ইকুয়েশন গুলো আছে আমি বারবার আপনাদেরকে বলি কোন ইকুয়েশন মেমোরাইজ করবেন না। কেন? কারণ ইকুয়েশন মেমোরাইজ করতে গেলেই ঝামেলা হয়ে যায়। তাহলে আমার এখানে যদি এটা v0 হয়, অ্যাঙ্গেলটা যদি θ0 হয়, তাহলে এক্স অ্যাক্সিসে ভেলোসিটির কম্পোনেন্ট v0 cos θ0, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে v0 sin θ0। সো এইদিকে ভেলোসিটির কম্পোনেন্টটা v0 sin θ0, এখন এটা v0 থাকুক, এটা v0 sin θ0, আর এইদিকে যে ভেলোসিটি এটা হচ্ছে v0। একইভাবে এটা v0, কোনো কম্পোনেন্ট নাই, এটা v0, তাহলে x অ্যাক্সিস এর কম্পোনেন্ট v0 cos θ0, y অ্যাক্সিস এর কম্পোনেন্ট v0 sin θ0। এখানেও x অ্যাক্সিস এর কম্পোনেন্ট v0 cos θ0, y অ্যাক্সিস এর কম্পোনেন্ট v0 sin θ0, y অ্যাক্সিসে v0 sin θ0, এখানে অ্যাঙ্গেল θ0। সো তখন আমরা দেখেন এক্স অ্যাক্সিসের যে ভেলোসিটিটা vx, এটা হচ্ছে সমবেগ v0 cos θ0, ওয়াই অ্যাক্সিসে vy। দেখেন আমি বারবার একটা কথা রিমাইন্ডার দিই, এটা রিমাইন্ডার দাও, এটা আপনাদেরকে জাস্ট আবার রিমাইন্ডার দেওয়া। মাটি থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারছি উপরের দিকে, তাহলে v সমান ইউ মাইনাস জিটি হবে, কিন্তু এখানে ইউ কত, ওয়াই অ্যাক্সিসে v0 sin θ0 মাইনাস জিটি।
তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার এবং অ্যাঙ্গেল ট্যান থিটা ইকুয়ালস টু ভিওয়াই বাই ভিএক্স। আর এক্স এক্স অ্যাক্সিসের যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে ভি জিরো কস থিটা জিরো ইন্টু টি, ওয়াই অ্যাক্সিসের যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, ইউটি ভি জিরো সাইন থিটা জিরো ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। সো আসলে আমরা যে মোশন ইন ওয়ান ডাইমেনশন একমাত্রিক গতিটাকেই ইউজ করতেছি। এখানে আসলে অ্যাগেন ভি এক্স ইকুয়ালস টু ভি জিরো, ভি ওয়াই ইকুয়ালস টু জিটি। কেন ভিওয়াই সমান জিটি হলো? ওয়াই অ্যাক্সিসে যদি চিন্তা করি বস্তুটার আদিবেগ কত, আদিবেগটা হচ্ছে 0, তাহলে ওয়াই অক্ষে সে সোজা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ন্যায় আচরণ করছে। একইভাবে এখান থেকে ভি কস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার ট্যান থিটা ইকুয়ালস টু জিটি ডিভাইডেড বাই ভি জিরো, এক্স ইকুয়ালস টু ভি জিরো ইন্টু টি, ওয়াই ইকুয়ালস টু হাফ অফ জিটি স্কোয়ার। 3 নাম্বার সিনারিওটা হচ্ছে একটা উচ্চতা হতে একটা অ্যাঙ্গেল করে নিচের দিকে নিক্ষেপ করছি। তাহলে এখন দেখেন vx ইকুয়ালস টু v0 cos থিটা 0 আসতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু vy ইকুয়ালস টু v0 sin থিটা 0 প্লাস gt। সো अगेन v ইকুয়ালস টু রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার tan থিটা ইকুয়ালস টু vy ডিভাইডেড বাই vx, x ইকুয়ালস টু v0 cos থিটা 0 ইনটু t and y ইকুয়ালস টু v0 sin থিটা 0 ইনটু t প্লাস হাফ অফ gt স্কয়ার। আর 4 নাম্বার সিনারিওতে vx ইকুয়ালস টু v0 cos থিটা 0, vy সমান মাইনাস v0 sin থিটা 0 প্লাস gt। এরপর v cos টু রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার tan থিটা ইকুয়ালস টু vy বাই vx। এরপর x ইকুয়ালস টু v0 cos থিটা 0 ইনটু t আর y ইকুয়ালস টু মাইনাস v0 sin থিটা 0 ইনটু t প্লাস হাফ অফ gt স্কয়ার। এগুলো আমরা পড়ে আসছি। সো আমি এখন আসলে এগুলার অ্যাপ্লিকেশন নিয়ে ওরিড যে এইগুলাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন সিনারিওতে। সো চলেন একটা একটা করে অ্যাপ্লাই করার আগে কিছু জিনিসপত্র দেখে নেই যে জিনিসগুলো নিয়ে আপনারা খুব ট্রাবলে পড়েন। 1 নাম্বার ট্রাবল, পাল্লা আর, এটা পড়ে আসছি ভি নট স্কয়ার সাইন 2 থিটা 0 ডিভাইডেড বাই জি। মোট ভ্রমণকাল টি ইকুয়ালস টু 2 ভি নট সাইন থিটা 0 ডিভাইডেড বাই জি। এই দুইটা জিনিস পড়ছেন, আবার এইচ পড়ছেন, এইচ ইকুয়ালস টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা 0 ডিভাইডেড বাই 2g। কিন্তু এই তিনটা ইকুয়েশন শুধুমাত্র সিনারিও 1 এর জন্য প্রযোজ্য। এই তিনটা ইকুয়েশন শুধুমাত্র মাটি হতে নিক্ষিপ্ত প্রাসের জন্য প্রযোজ্য। প্রাসটা যদি মাটি থেকে নিক্ষিপ্ত না হয় সেক্ষেত্রে আমরা ভ্রমণকাল, উচ্চতা আর এগুলা কিভাবে বের করব? দ্যাটস দ্য কোশ্চেন নাও। সো আমাদের যদি প্রাসটা মাটি থেকে নিক্ষিপ্ত না হয়, যেটা গত বছরই ছিল, এখন গত বছরই যেটা ছিল, গত বছরের কোশ্চেনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে একটা উচ্চতা থেকে আবার উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল ওই বস্তুটার মোট ভ্রমণকাল কত হবে। আমি আপনাদেরকে টেকনিক্যালি কোশ্চেনটা সলভ করাই দিছিলাম, যে ওইখানে কোনো ঝামেলা ছাড়া আমি টেকনিক্যালি দেখাই দিছি, কিন্তু অ্যাকচুয়াল সলিউশনটা কিরকম হবে বা রিটেন পরীক্ষায় আসলে কি হবে সেটা এখন দেখতে চাই। তাহলে আমাদের এই যে যে সিনারিওটা ছিল, এখানে কয়টা সিনারিও আছে? 1 2 3 4। তাহলে এটা হচ্ছে সিনারিও নাম্বার 1, এটা হচ্ছে সিনারিও নাম্বার 2, সিনারিও নাম্বার 3, এখানে হচ্ছে সিনারিও নাম্বার 4। সুতরাং আমরা 4টা সিনারিও নিয়ে চিন্তা করতেছি। ওকে ওকে এখন দেখেন তাহলে 4টা সিনারিওর মধ্যে এটা হচ্ছে সিনারিও নাম্বার 1 এর জন্য প্রযোজ্য, এটা সিনারিও 1 এ প্রযোজ্য হবে। তাহলে 2 3 ও 4 এ ভ্রমণকাল বের করতে চাইলে
মাটি হতে নিক্ষেপ বিন্দুর উচ্চতা ইকুয়ালস টু ওয়াই বসিয়ে ওয়াই এর সমীকরণ সমাধান করতে হবে। সমীকরণের সমাধান ভ্রমণকাল টি প্রদান করবে। ভ্রমণকাল টি এক্স এর সমীকরণে বসালে পাল্লা পাওয়া যাবে। ওকে, চলেন আমরা একটু দেখি, অ্যাপ্লিকেশনটা দেখি। ধরেন আপনার, আমি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের মতো একটা প্রশ্ন করি, যে মাটি হতে, এটা আজকের কোশ্চেন নাম্বার হবে অ্যাকচুয়ালি, এটা 3 ছিল, এটা কোশ্চেন 4 হবে। কোশ্চেন 4, মাটি হতে 5 মিটার উচ্চতায় থাকা একটি স্থান হতে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড সমবেগে একটি বস্তুকে ছুড়ে দেওয়া হলে বস্তুটি কত সময় পরে ও কত দূরত্বে মাটিতে আঘাত করবে। তাহলে আমি মাটি থেকে 5 মিটার উচ্চতায় থাকা অবস্থায়, মাটি থেকে কয় মিটার উচ্চতায় আছি? 5 মিটার উচ্চতায় আছি। সিনারিওটা হচ্ছে এরকম, এটুকু হচ্ছে 5 মিটার। একটা বস্তুকে ছুঁড়ে মারবো অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, বস্তুটা এইভাবে যেয়ে আবার মাটিতে ফেরত আসবে। আমার বের করা দরকার সে কত সময় পরে এবং কত দূরত্বে মাটিতে আঘাত করবে। তার মানে আমার এখানে এক্স বের করতে হবে এবং টাইম টিটা বের করতে হবে। এখন দেখেন, সে এইখান থেকে যখন মাটিতে এসে পৌঁছতেছে তার যে সরণটুকু কত? সরণটা কিন্তু 5 মিটার, তার সরণ হচ্ছে 5 মিটার। তাহলে ওয়াই সমান আমরা এখানে জানি, এই যে দেখেন ইকুয়েশন মুখস্থ রাখার দরকার নেই। ওয়াই সমান মাইনাস ভি জিরো সাইন 30 ডিগ্রি ইন্টু টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত বসাবো? আমি একটু আগে প্রসিডিউর শিখাইছি, মাটি থেকে যে উচ্চতা হতে ছুঁড়ে মারছিলাম, তাহলে 5 এখানে বসিয়ে দিব, মাইনাস ভি জিরো হচ্ছে 20, সাইন 30 ডিগ্রি মান হাফ ইন্টু টি। ধরেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তাহলে জি এর মান 10 দিয়েও দিছে, যে জি এর মান 10 ধরে অঙ্কটা করে নাও। তাহলে হাফ ইন্টু জি হচ্ছে 10 প্লাস ইন্টু টি স্কোয়ার। সো এখান থেকে 5 ইকুয়ালস টু মাইনাস 10t প্লাস 5t স্কোয়ার। সো আমরা যেটা পাচ্ছি 5t স্কোয়ার মাইনাস 10t মাইনাস 5 ইকুয়ালস টু 0। সো এখান থেকে তাহলে যে সলিউশনটা আসবে সেটা হবে আমার টাইম পিরিয়ড টি। তাহলে টি ইকুয়ালস টু মাইনাস বি মানে প্লাস 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 100 মাইনাস 4ac, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 4 4 5 20, 5 বিচে 100, তার মানে 100 ডিভাইডেড বাই 2 আইছে 2 ইন্টু 5। সো 10 প্লাস মাইনাস রুট ওভার 200, তার মানে হচ্ছে 10 রুট 2 ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে এই যে এখানে 10 10 কাটাকাটি করি, 1
প্লাস মাইনাস √2। এখন দেখেন টাইম তো কখনোই নেগেটিভ হইতে পারে না, √2 এর মান কিন্তু 1 এর থেকে বড়, সুতরাং আমার এখানে ভ্রমণকাল টি হবে 1 প্লাস √2। কেন? কারণ √2 1 এর থেকে বড়। তাহলে আমার √2 এর মান তো মনে থাকে 1.414, তাহলে 2.414 সেকেন্ড, এটা হচ্ছে ভ্রমণকাল টি। আর অতিক্রান্ত দূরত্ব r ইকুয়ালস টু, rটাই হচ্ছে x, v0 cos θ0 ইনটু ভ্রমণকাল টি। এখন v0 হচ্ছে 20 cos 30 ডিগ্রি ইনটু টাইম টি 2.414 এত মিটার। যদি ডিউতে এই কোশ্চেনটা আসে এই পর্যন্ত রেখে দিলে আমরা সম্পূর্ণ মার্কস পাবো, কারণ ক্যালকুলেটর ছাড়া আর বের করা পসিবল না। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 পর্যন্ত আপনি বসাইতে পারেন। দেখেন আপনি কিন্তু এরপরে এসে 20 ইন্টু √3/2 ইন্টু 2.414, এরপরে আসলে আর যাওয়াটা যৌক্তিক হচ্ছে না। সো আমি যদি এইটুকু রেখে দেই রিটেন পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, তাহলে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ মার্কস ক্যারি করব। সো এই গেল হচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতি, কোনো সমস্যা নেই। এখন আমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আরেকটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে বৃত্তীয় গতি। এই বৃত্তীয় গতি থেকে অনেক ধরনের প্রশ্ন হওয়া সম্ভব। আমরা আগে এখন একটু বৃত্তীয় গতি নিয়ে আলোচনা করব, ইউনিভার্সিটি টাইপে কি কি প্রশ্ন হতে পারে বৃত্তীয় গতি থেকে। এবং আমি খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর দিয়ে শুরু করব, যেটা অ্যাকচুয়ালি আপনারা অনেক সময়ই এই টাইপ কোশ্চেনে খুব সিলি মিস্টেক হয়, সিলি মিস্টেক, একেবারে সিলি মিস্টেক। আমি প্রশ্নটা করি, আপনাদেরকে আমি প্রশ্নটা করি, এই টাইপ কোশ্চেন আপনারা সলভ করছেন ইনশাল্লাহ। কোশ্চেন 5, প্রশ্নটা হচ্ছে এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 2টা বেজে বাজতেছে 56 মিনিট। ওকে, এখনকার সময় নিয়ে আমি প্রশ্ন করতেছি। 2টা 56 মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? এটা একটা বেশ ইন্টারেস্টিং প্রবলেম, যে 2টা বেজে 56 মিনিট যখন, তখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন এই টাইপ প্রশ্ন দেওয়া হলে আমার জন্য সবচেয়ে সহজ হচ্ছে আমি যেটা করি, একদম স্ট্রেট ফরওয়ার্ড রেফারেন্সে চলে যাই, আমি ঝামেলা করি না। মানে একটু সময় বেশি লাগে, অল্প একটু, কিন্তু কোন রকম ভাবে ভুল হওয়ার সম্ভাবনা নাই। মানে আমি যেটা করি সেটা আপনাদেরকে আমি শিখাই, আমি কাজটা করি। আমি প্রথম একটা রেফারেন্স সেট করি যে কোন রেফারেন্সের রেসপেক্টে আমি কোনগুলা মাপবো। সো রেফারেন্সটা আগে সেট করি। দেখেন এটা আমার রেফারেন্স। আমার ঘড়ির যে কাঁটাটা আছে 12 বরাবর যে দাগটা, সেটাকে আমি রেফারেন্স হিসেবে সেট করে নিই, যে 12টার যে দাগ সেই দাগটা আমার রেফারেন্স। সো এই দাগটা আমার রেফারেন্স। এই রেফারেন্সের রেসপেক্টে ঘন্টার কাঁটা গেছে একটা অ্যাঙ্গেল, মিনিটের কাঁটা গেছে একটা অ্যাঙ্গেল, এদের মধ্যবর্তী কোণ আমি নির্ণয় করব। সো অ্যাগেন রিপিট করতেছি, আমার এই লাইনটা হচ্ছে রেফারেন্স লাইন, এই লাইনটা হচ্ছে রেফারেন্স। তাহলে এইটার রেসপেক্টে ঘন্টার কাঁটা কতটুকু গেছে, মিনিটের কাঁটা কতটুকু গেছে সেটা আমি দেখব। এখন দেখেন 2টা 56 মিনিট, 2টা বেজে 56 মিনিটে ঘন্টার কাঁটাটা যাত্রা শুরু করছে 12টার দাগ থেকে। মানে সবাই কিন্তু এখান থেকে সবাই জিরো রেফারেন্সে কখন আসছে? ঠিক 12টায়। তাহলে 12টা থেকে যাত্রা শুরু করছে, 12টা থেকে 2টা 56 মিনিট, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ। কনসেপ্টটা দেখেন, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় উৎপন্ন করবে কত? 360 ডিগ্রি কোণ। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ, আর ঘন্টার কাঁটা তাহলে 1 মিনিটে উৎপন্ন করে 0.5 ডিগ্রি কোণ। জিনিসটা দেখেন, আমি জাস্ট মিনিটে নিয়ে গেলাম, ঘন্টার কাঁটায় 1 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে ঘন্টার কাঁটার জন্য। এবার আসেন মিনিটের কাঁটা।
60 মিনিটে উৎপন্ন করে। ডিগ্রি কোণ। তাহলে মিনিটের কাটা 1 মিনিটে উৎপন্ন করবে কত ডিগ্রি কোণ? 6 ডিগ্রি কোণ। এখন দেখেন এই ইনফরমেশনগুলো মনে থাকলে দেখেন এই ম্যাথটা কত সহজ। 2টা 56 মিনিট, তাহলে ঘন্টার কাটা কত মিনিট গেছে? দেখেন ঘন্টার কাটা গেছে 2 ঘন্টা মানে কত? 120 মিনিট। দেখেন 2 ঘন্টা মানে 120 প্লাস 56 মানে 176 মিনিটে ঘন্টার কাটা উৎপন্ন করে 176 গুণন 0.5, 176 গুণন হাফ অ্যাকচুয়ালি। তাহলে 90 এর অর্ধেক হচ্ছে, সরি 180 এর অর্ধেক হচ্ছে 90, 4 বাদ দেই, তাহলে এখানে পাবো 88 ডিগ্রি। দেখেন ঘন্টার কাটা উৎপন্ন করছে কত ডিগ্রি কোণ? 88 ডিগ্রি কোণ। আর 2 ঘন্টা 56 মিনিট, মিনিটের কাটা কি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ঘুরে আসতেছে না? তাহলে 56 মিনিটে মিনিটের কাটা উৎপন্ন করে 56 গুণন 6 ডিগ্রি, তার মানে 336 ডিগ্রি কোণ। সো এই যে ঘন্টার কাটায় এইখানে 88 ডিগ্রি কোণে আছে, ঘন্টার কাটা এখানে কত ডিগ্রি কোণে আছে? এখানে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে আছে 88 ডিগ্রি। আর মিনিটের কাটা 336 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, মিনিটের কাটা এখানে উৎপন্ন করে আছে কত ডিগ্রি? পুরা এই অ্যাঙ্গেলটুকু, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটুকু কত ডিগ্রি? 336 ডিগ্রি, 336 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি দেখেন অঙ্ক কিন্তু হয়ে গেছে, ডায়াগ্রামে এঁকে ফেলছি না? এই অংশটুকু কত? পুরোটা 360, বাইরের অংশটুকু 336, তাহলে এটা কত? 24 ডিগ্রি না? 24 ডিগ্রি। এই 24 আর 88 কত হয়? মধ্যবর্তী কৌণিক ব্যবধান 88 যোগ 24, 112 ডিগ্রি কোণ। আমি অলওয়েজ এটাকে প্রেফার করি যে এইখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ইজিলি করা যায়। কারণ এই যে এই অংশটুকু, এটা তো আপনাদেরকে আমি বুঝাইলাম, এটা তো আমি পরীক্ষার খাতায় করব না। এটা তো মনে রাখতে হবে আপনাদেরকে যে ঘন্টার কাটা প্রত্যেক মিনিটে সেন্টারে 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মিনিটের কাটা প্রত্যেক মিনিটে সেন্টারে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার বুঝিয়ে বলতেছি, ঘন্টার কাটা 12 ঘন্টায় একবার ঘুরে আসে। তাহলে দুপুর 12টা থেকে শুরু করে সে 2টা 56 পর্যন্ত কত মিনিট গেছে? 176 মিনিট। সে 176 মিনিটে 88 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কিন্তু মিনিটের কাঁটা তো প্রত্যেক ঘন্টায় ঘুরে আসে, তার মানে ঠিক 2টার সময় মিনিটের কাঁটা কিন্তু রেফারেন্সে আসছিল। তাহলে সে 2টা থেকে আবার 56 মিনিটে কত ডিগ্রি গেছে? 336 ডিগ্রি। আমি মাঝখানের কৌণিক ব্যবধানটা তৈরি করে ফেলছি। সো জিনিসটা খেয়াল করে দেখেন যে কৌণিক ব্যবধান থেকে আমরা বৃত্তাকার গতিতে কোশ্চেন পাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেনে যাওয়ার আগে কিছু জিনিসপত্র। ট্রান্সফরমেশন মানে হচ্ছে একটা ইউনিট থেকে আর একটা ইউনিটে নিব আমরা। বৃত্তাকার গতি বা কৌণিক গতিতে এই ট্রান্সফরমেশন গুলা খুব ইম্পর্টেন্ট। এগুলা সবসময় আমাদের মাথায় থাকে, বাট স্টিল আমি আরেকবার রিপিট করব। আরপিএম, রোটেশন পার মিনিট, আরপিএম, রেভলিউশন পার মিনিট, রেভ পার মিনিট। একটা জিনিস দেখেন, রেভলিউশন পার মিনিট বা রেভ পার মিনিট। আরপিএস, রোটেশন পার সেকেন্ড, or revolution per second। এই প্রতিটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের অনেক সময় পরীক্ষার সময় এই আরপিএম দেওয়া থাকলে আমরা না একটু ভুলভাল করে ফেলি। এখন দেখেন রোটেশন পার মিনিট, তার মানে প্রতি মিনিটে একবার ঘুরে আসছে, তাহলে একবার ঘুরে আসলে সেন্টারে উৎপন্ন করবে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল, তাহলে 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড ইকুয়ালস টু হচ্ছে 1 আরপিএম ইকুয়ালস টু 1 রেভলিউশন পার মিনিট।
সো যদি কোথাও রেভলিউশন পার মিনিট দেওয়া থাকে, কনভার্সনটা খুব সিম্পল। আমার যদি বলা হয় NRPM, তার মানে হচ্ছে n ইন্টু 2π/60 রোটেশন পার মিনিট যেটা ছিল, n ইন্টু 2π/60, সেটা কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে, এত রেডিয়ান পার সেকেন্ড। একইভাবে রোটেশন পার সেকেন্ড যদি হয়, রোটেশন পার সেকেন্ড, এক এক সেকেন্ডে সে রোটেট করতেছে, তাহলে 1 rps ইকুয়ালস টু 2π রেডিয়ান পার সেকেন্ড। সো আমার যদি কোথাও NRPS দেওয়া থাকে, সেটা সিম্পলি 2π ইন্টু n রেডিয়ান পার সেকেন্ড আমরা করে ফেলবো ডিরেক্টলি। সো যখন আমার অ্যাঙ্গেল গুলা জানা থাকবে, তখন খুব ইজিলি ম্যাথ গুলা করা যাবে। এখন ছোট্ট একটু রিভিউ, এটা নিয়ে টেনশনের কিছু নাই, কারণ আমরা এগুলা পড়ে আসছি। আমরা কি পড়ছি দেখেন, V ইকুয়ালস টু V0 প্লাস AT পড়ছি, S ইকুয়ালস টু V0t প্লাস হাফ অফ AT স্কোয়ার পড়ছি, V স্কোয়ার সমান V0 স্কোয়ার প্লাস 2AS পড়ে আসছি। এখন ভি এর জায়গায় আমরা ওমেগা বসাতে পারি, ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি, এস হচ্ছে থিটা হয়ে যায়, ওমেগা জিরো টি প্লাস, আর ওমেগা স্কয়ার ইকুয়ালস টু ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা। এখন অ্যাডিশনালি একটা ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটু পরে প্রয়োগ দেখাবো। আমরা না অনেক সময় ডিসপ্লেসমেন্ট বের করতে যে অনেক ভুলভাল করি, অনেক বড় করে ফেলি ম্যাথগুলাকে। রাইট নাও আমাদের হচ্ছে ম্যাথগুলাকে ছোট করা হচ্ছে টার্গেট, যে কত কম সময়ে ম্যাথগুলাকে সলভ করা যায়। সো এস ইকুয়ালস টু, আমরা কিন্তু এটা জানি, যদি সমতরণে একটা বস্তু যায়, তাহলে V0 প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা ডিরেক্টলি লেখা যায়। So theta equals to omega 0 plus omega divided by 2 into t, ডিরেক্টলি লিখে ফেলা যায়। সো অনেক সময় অ্যাকচুয়ালি অনলি যদি আদিবেগ এবং শেষ বেগ জানা থাকে, তাহলে সময় জানা থাকলেই ডিরেক্টলি সরণটা বের করা যাবে। সো আমি এটার একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট সরাসরি একটা অ্যাপ্লিকেশনে চলে যাব। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন 6 হবে, আজকের কোশ্চেন 6। একটি বৈদ্যুতিক পাখা 120 RPM এ ঘুরতে ঘুরতে সুইচ বন্ধ করার পর 30 সেকেন্ডে থেমে যায়। থামার পূর্বে পাখাটি কতবার ঘুরবে? অবস্থাটা দেখেন, আমি কোশ্চেনটা কই লিখলাম, এমন একটা জায়গায় লিখছি যার তলায় অল্প একটু জায়গা আছে, ইচ্ছা করেই করছি যে অল্প একটু জায়গাতে ম্যাথটা কিভাবে করব। এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস। খেয়াল করেন, বৈদ্যুতিক পাখা 120 আরপিএম এ ঘুরতেছিল, তাহলে অলরেডি আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে নেওয়া কিন্তু আমরা শিখে ফেলছি। সো আমার তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি ওমেগা 0 ইকুয়ালস টু 120 আরপিএম আছে, তার মানে 2π/60। সো ডিরেক্টলি এখানে আমরা 4π রেডিয়ান পার সেকেন্ড বলতে পারতেছি ইনিশিয়াল ওমেগা, আর ফাইনাল ওমেগা 0 থেমে গেছে। টাইম টি ইকুয়ালস টু কত সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করেন, পাখাটা যখন একবার রোটেট করে, এই যে যদি একটা বৈদ্যুতিক পাখা আমরা নেই, এখানে একটা পাখা আঁকি। সো ধরেন সর্ট অফ দিস ইজ এ সিলিং ফ্যান, এখানে 3টা পাখা আছে। সো এই সিলিং ফ্যানটা যখন ঘুরবে, দেখেন সে একবার কমপ্লিট রোটেশন কমপ্লিট করার পরে সেন্টারে সে কি 2π রেডিয়ান কোণ উৎপন্ন করছে না? তাহলে এক একটা কমপ্লিট রোটেশনে সে সেন্টারে প্রডিউস করে কত অ্যাঙ্গেল? 2π রেডিয়ান অ্যাঙ্গেল। এখন আমি যদি থিটাটা জানি, দেখেন থিটাটা বের করি, থিটাই কষ্ট, জিনিসটা খেয়াল করেন, ওমেগা জানি, ওমেগা 0 জানি, তাহলে ওমেগা 0 প্লাস ওমেগা ডিভাইড বাই 2 ইন্টু টাইম টি। তাহলে ওমেগা 0 হচ্ছে 4π, ওমেগা হচ্ছে 0 ডিভাইড বাই 2, টাইম টি হচ্ছে 30 সেকেন্ড। সো আমরা এখানে পাবো 60π রেডিয়ান, এটা হচ্ছে থিটা। এখন
একটা কমপ্লিট রোটেশন এসে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে তার ঘূর্ণন সংখ্যা কতবার যে ঘুরতেছে, n ইকুয়ালস টু এই 60 পাই ডিভাইডেড বাই 2 পাই, 30 বার। সে থামার পূর্বে 30 বার ঘুরবে। দেখছেন, এই অল্প একটু জায়গাতেও ম্যাথ করা পসিবল। সো আপনারা অনেক সময় কোশ্চেন করেন যে এক পেজে 4টা কোশ্চেন কিভাবে অ্যান্সার করব। এই যেভাবে অ্যান্সার করবেন, জাস্ট কনসেপচুয়ালি আগাতে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারতেছি। ওকে, সো মোশনের এই পর্যন্ত হচ্ছে একেবারে পিওর ভার্সিটি কন্টেন্ট ছিল। মানে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা দেখাইলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব জায়গায় লাগবে। এখন যে অংশগুলো দেখাবো এটা হচ্ছে ভার্সিটিতে আসার কোনো সম্ভাবনা অ্যাকচুয়ালি তেমন নাই। সো ইঞ্জিনিয়ারিং এ আসতে পারে, এটা কিছু প্রবলেম দেখব। তো চলেন আমরা পিওর ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে যাব এখন। পিওর ইঞ্জিনিয়ারিং, এখানে আমি ফার্স্ট কোশ্চেনটা জেনারেট করব একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। সো এটা আমাদের আজকের কোশ্চেন নাম্বার হবে 7, কোশ্চেন 7। কোশ্চেনটা হচ্ছে 50 মিটার উচ্চতার একটি দালানের ছাদ হতে একটি বস্তু ছেড়ে দেয়া হলো। একই সময়ে মাটি হতে দালানের দিকে একটি বস্তু ছুড়ে দেওয়া হলো। ছুড়ে দেয়া বস্তু দালানের গোড়া হতে 30 মিটার দূরত্ব থেকে ছুড়ে মারা হলে কত নিক্ষেপ কোণে ছুড়লে বস্তুদ্বয় পরস্পর মিলিত হবে। পরস্পর শূন্যে মিলিত হবে। প্রশ্নটা খেয়াল করেন, 50 মিটার উচ্চতার একটা দালানের ছাদ হতে একটা বস্তুকে ছেড়ে দিছি, একই সময় মাটি হতে দালানের দিকে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছে। ছুড়ে দেওয়া বস্তু দালানের গোড়া হতে 30 মিটার দূরত্ব থেকে ছুড়ে মারা হয়েছে। তাহলে কত নিক্ষেপ কোণে ছুড়লে বস্তুদ্বয় পরস্পর কোথায় মিলিত হবে? শূন্যে মিলিত হবে। সো দেখেন এখানে একটা দালান আছে, এই দালানের উচ্চতাটা হচ্ছে 50 মিটার, এখানে উচ্চতা হচ্ছে 50 মিটার। আর মাটিতে আমি 30 মিটার দূর থেকে একটা বস্তুকে নিক্ষেপ করতেছি, এখানে 30 মিটার। সো জিনিসটা এরকম ভাবে নিক্ষেপ করা হয়েছে, একটা অ্যাঙ্গেল θ0 তে নিক্ষেপ করছি v0 বেগে, না v0 দেওয়া আছে না θ0 দেওয়া আছে। জিজ্ঞেস করা হয়েছে এই বস্তুটা এসে যদি এইখানে বস্তুটাকে শূন্যে আঘাত করে, একটা বস্তু এখান থেকে ছেড়ে দিছেন, এই বস্তুটা এখান থেকে পড়তেছে, শূন্যে তারা যদি মিলিত হয় দুইটা বস্তু, তাহলে θ0 কত সেটা বের করতে বলা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই প্রশ্নগুলা খুব সিলি কোশ্চেন, খুবই সিলি। মানে অ্যাকচুয়ালি কিছুই দরকার নাই, আপনাদের অনেকের দেখে মনে হইতে পারে ডাটা তো নাই, সব ডাটা আছে।
একটা জিনিস খেয়াল করেন, এটা কতটুকু সিলি কোশ্চেন। আমি ধরে নিচ্ছি মাটি থেকে এইচ উচ্চতায় তারা মিলিত হবে, ধরে নিচ্ছি মাটি থেকে এইচ উচ্চতায় মিলিত হবে। তাহলে উপর থেকে যে বস্তুটা ছেড়ে দিছি সে 50 মাইনাস এইচ সমান হাফ অফ জিটি স্কোয়ার। মাটি থেকে এইচ উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে যে বস্তুটাকে দালানের ছাদ থেকে ছেড়ে দিছি ও কতটুকু নেমে আসছে 50 মাইনাস এইচ, তাহলে 50 মাইনাস এইচ সমান হাফ অফ জিটি স্কোয়ার। খুব ভালো কথা। এখন যে বস্তুটাকে মাটি থেকে ছুঁড়ে মারা হয়েছে সে মাটি থেকে এইচ উচ্চতায় উঠছে, তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি ভি জিরো সাইন থিটা জিরো ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এই দুটোকে যোগ করেন, 50 ইকুয়ালস টু ভি জিরো সাইন থিটা জিরো ইন্টু টি, ইকুয়েশন 1। আবার দেখেন যে বস্তুটা মাটি থেকে ছুঁড়ে মারা হয়েছে সে 30 মিটার সরে আসছে না অনুভূমিক ভাবে, 30 ইকুয়ালস টু ভি জিরো কস থিটা জিরো ইন্টু টি। ইকুয়েশন 2 অঙ্ক শেষ। 1 ডিভাইডেড বাই 2 করি, tan থিটা 0 ইকুয়ালস টু 5/3, তাহলে থিটা 0 ইকুয়ালস টু tan ইনভার্স 5/3। দেখছেন কত কম সময় এবং কত কম স্পেস লাগতেছে, কোনো সময় লাগবে না, কোনো স্পেসও লাগবে না, এতই সহজ প্রশ্ন থাকে। এটা বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি, কোন সালের এক্সাক্ট খেয়াল নাই, বাট এটা বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন। তাহলে এটা ছিল আমাদের একটা টাইপের কোশ্চেন। এবার সেকেন্ড টাইপের কোশ্চেনে যাই। এই সেকেন্ড টাইপের কোশ্চেনটা আমার খুব পছন্দের কোশ্চেন, কোশ্চেন 8। এটা হচ্ছে ধরেন কেউ আত্মহত্যা খাইতে চাচ্ছে, সো আত্মহত্যা খাইতে যাওয়ার জন্য সে লাভ দিবে একটা ছাদ থেকে আরেকটা ছাদে লাভ দিবে। সো আমি প্র্যাকটিক্যালি প্রবলেমটা বলি। ধরেন এখানে একটা বিল্ডিং আছে, পাশে আরেকটা বিল্ডিং আছে, এখানে আরেকটা বিল্ডিং আছে, দুইটা বিল্ডিং। সো এই বিল্ডিং দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ধরেন এখানে দেওয়া আছে 10 মিটার, আর উচ্চতার ব্যবধান হচ্ছে এখানে ধরেন 8 মিটার। তাহলে বিল্ডিং দুইটার উচ্চতার ব্যবধান 8 মিটার এবং মাঝখানের দূরত্বের ব্যবধান হচ্ছে 10 মিটার। তো কেউ একজন এখান থেকে ওই যে সিনেমায় নায়করা লাভ দেয় না, করতে করতে লাভ দিবে, তো সেখান থেকে সে লাভ দিবে অনুভূমিক ভাবে, সে একটা বেগ নিয়ে লাভ দিবে। সো প্রশ্নটা যদি করা হয় ভদ্রলোকের অনুভূমিক লাফের বেগ ন্যূনতম কত হলে সে দ্বিতীয় দালানের ছাদে পড়বে। মানে প্রশ্নটা হচ্ছে যে লাফের ভেলোসিটিটা মিনিমাম কত হলে সে দ্বিতীয় দালানের ছাদে পড়বে, যে এর থেকে কম বেগে লাফ দিলে সর্বনাশ, সে মাঝখানের গ্যাপে পড়ে যাবে। সো আমাকে তাহলে একটা মিনিমাম ভেলোসিটি ফাইন্ড আউট করতে হবে যাতে করে সে একটা প্লাস আকারে এইখান থেকে এসে অ্যাটলিস্ট এখানে পড়ে, মানে দ্বিতীয় দালানের ছাদে পড়ে, সে যাতে মাঝখানে পড়ে না যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে এই ভদ্রলোককে 8 মিটার নামতে নামতে মিনিমাম 10 মিটার অতিক্রম করতে হবে। তার মানে সে 8 মিটার নামার মধ্যে যদি 10 মিটারের বেশি অতিক্রম করে সমস্যা নেই, কিন্তু সে ধরেন 8 মিটার নামছে, ততক্ষণে অনুভূমিক ভাবে সে 10 মিটার যেতে পারে নাই, তাহলে কি হবে, সে এখন সোজা নিচে দেয়াল টেয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে ভর্তা হয়ে যাবে। অ্যাকচুয়ালি পড়বে সে নিচে, সে আসলে উপরে উঠে যাবে, নিচে পড়তে পড়তে তার জান উপরে উঠে যাবে। এনিওয়ে, এখন তার মানে সে এই যে দেখেন ওয়াই অক্ষে তাকে নামতে হচ্ছে 8 মিটার, তাহলে ওয়াই অক্ষে সে মুক্তভাবে পড়ন্ত বস্তু, ওয়াই ইকুয়ালস টু হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে ওয়াই অক্ষে সে 8 মিটার যাচ্ছে, 4.9 টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি এর যে মানটা আসে সেটা কত, সেটা আমরা বের করি। 4.9, 8 ডিভাইডেড বাই 4.9, এটাকে রুট ওভার করি, তার মানে 1.277 সেকেন্ডে সে নিচে নামবে। এই সময়ের মধ্যে তাকে মিনিমাম 10 মিটার অতিক্রম করতে হবে, তাহলে এক্স অক্ষের যে অতিক্রান্ত দূরত্ব তার মিনিমাম কত হইতে হবে, 10 হইতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু ভি জিরো কস থিটা, এখন থিটা তো জিরো, সে তো অনুভূমিক ভাবে লাভ দিচ্ছে, তাহলে ভি জিরো ইন্টু
টি। দেখেন এটা কিন্তু এক্স্যাক্টলি 2 নাম্বার সিনারিওর ম্যাথটা করতেছি আমরা। তাহলে x = 10, v0 কত জানি না, টিটা হচ্ছে 1.277। সো v0 এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 10/1.277, 7.83 মিটার পার সেকেন্ড। তাহলে সে যদি তার ব্লাফের বেগ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 7.83 মিটার পার সেকেন্ড হয়, হলে সে দ্বিতীয় দালানের ছাদে পড়বে। দ্বিতীয় দালানের ছাদে পড়বে। সুতরাং এটা গেল হচ্ছে আমাদের প্লাসের আরেকটা টাইপের সিনারিও। ওকে, আমরা এখান থেকে আরো একটা সিনারিও দেখব, সেটা হচ্ছে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করব একটা দালানের ছাদ হতে, কিন্তু সেটা দালানের গায়ের সঙ্গে একটা কোণে নিক্ষেপ করব। কোশ্চেন নাম্বার 9। ধরেন কোন দালানের ছাদ হতে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তু ছুঁড়ে মারা হলো। দালানের গোড়ায় দাঁড়ানো এক ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়িয়ে 5 সেকেন্ড পর মাটি হতে 2 মিটার উচ্চতায় বস্তুকে লুফে নিলে দালানের উচ্চতা কত? সিনারিওটা দেখেন, এটা হচ্ছে এক্সাক্ট 3 নাম্বার কেসটা আমাদের। একটা দালানের ছাদ হতে কোন একজন ব্যক্তি, কোশ্চেনটা খেয়াল করেন, উলম্বের সঙ্গে কোণ বলা হয়েছে, উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ। এখানে উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ, থিটা 0 = 60 ডিগ্রি। কারণ আমরা থিওরি ডেভেলপ করছি কার সঙ্গে? অনুভূমিকের সঙ্গে। তাহলে এটা হচ্ছে v0। এখন দেখেন ঘটনাটা খেয়াল করেন, নিচে যে লোকটা দাঁড়ায় আছে এই লোকটা দৌড় দিছে, সে দৌড়ে গেছে কত সেকেন্ড সে দৌড়াইছে বস্তু ধরার জন্য? সে দৌড়াইছে 5 সেকেন্ড। কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তার যে x = 5 × 6, 30 মিটার। তার মানে এই বস্তুটা উপর থেকে নিচের দিকে যখন নামতেছে সে আসলে 30 মিটার গেছে। তাহলে বস্তুটার x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব 30। এখন x = v0 cos 60 ডিগ্রি ইনটু টাইম t, x = 30 v0 cos 60 ডিগ্রির মান কত? হাফ ইনটু টাইম t। কত সময় দৌড়ায় গেছে লোকটা? 5 সেকেন্ড। তাহলে বস্তুটাও কত সেকেন্ড ভ্রমণ করছে? 5 সেকেন্ড। তাহলে v0 = 60/5। তার মানে v0 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। v0 পেয়ে গেছি। এখন লোকটা মাটি থেকে 2 মিটার উচ্চতায় বস্তু ধরে ফেলছে না? তাহলে বস্তুটা উপর থেকে নামছে কত দূরত্ব? ধরেন দালানের ছাদ হচ্ছে h মিটার উচ্চতায়, তাহলে বস্তুটা কি h মিটার নামতে পারছে নাকি h-2 মিটার নামতে পারছে? h-2। তাহলে h-2 সমান v0 sin θ 0 ইনটু t প্লাস হাফ অফ gt²। সো h-2, v0 এর মান এখন জানি 12 sin 60 ডিগ্রি ইনটু টি কত? 5 সেকেন্ড, কারণ 5 সেকেন্ডেই তো বস্তু নেমে আসছে, ইনটু প্লাস 4.9 ইনটু 5 × 5 = 25। এখান থেকে আমরা এইচ এর মান পেয়ে যাব। সো এইভাবে অ্যাকচুয়ালি এইচ এর মানটাও পাওয়া সম্ভব, কখন বস্তুটা কি করবে? নিচে নামবে। ওকে, কোশ্চেন 9 হলো। এরপর আসি কোশ্চেন 10 এ। কোশ্চেন 10 হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল একটা প্রবলেম। আমি আপনাদেরকে একটু বুঝাইয়া বলি। এই যে গতি কেন পড়তেছি, কি দরকার? আসেন,
কেন পড়তেছি, কি দরকার, সেই জিনিসটা এখন একটা প্র্যাকটিক্যাল সিনারি দিয়ে আমরা একটু দেখি যে প্রত্যেকটা জিনিস কেন দরকার হয়। ধরেন ফর এক্সাম্পল আপনি একজন আর্কিটেক্ট হবেন। এই আর্কিটেক্ট হইতে গেলেও আপনাকে এই মোশন বা গতি পড়তেই হবে, ম্যান্ডেটরি, কিচ্ছু করার নাই। কেন কিছু করার নাই? ধরেন আর্কিটেক্টরা তো অনেক কিছু ডিজাইন করে, তার মধ্যে তাকে দেওয়া হলে আমি না একটা সুন্দর ফোয়ারা ডিজাইন করতে চাই, আমার উদ্দেশ্য হচ্ছে একটা ফোয়ারা ডিজাইন করা, প্যাচে ফেলে দিলাম, ফোয়ারা থেকে পানি বের হবে, পানিটা বের হয়ে যদি ফোয়ারার মধ্যে না পড়ে বাইরে পড়ে তাহলে তো আপনার ডিজাইন ফেল করবে। ধরেন আপনি একটা ডিজাইন করলেন, সুন্দর ফোয়ারা ডিজাইন করছেন, কিন্তু আপনি জানেন না পানিটা সর্বোচ্চ কত উচ্চতা থেকে কত বেগে ছুঁড়ে মারা যাবে। সো যে ভদ্রলোক এসে পাম্প টাম সেট করছে, সে পাইপ এমন ভাবে সেট করলো পানি আপনার ফোয়ারার বাইরে যে পড়তেছে, খুবই বিপদ হয়ে যাবে। তো আমরা এখানে একটা ফোয়ারার ডিজাইন করব, যে একটি ফোয়ারার কেন্দ্রে থাকা নল ফোয়ারার বেস হতে 0.5 মিটার উচ্চতা থেকে সর্বোচ্চ 6 মিটার পার সেকেন্ড বেগে পানি চারপাশে ছড়িয়ে দিতে পারে। ফোয়ারার ব্যাসার্ধ সর্বনিম্ন কত হলে কোনো পানি বাইরে পড়বে না? প্রবলেমটা আগে বুঝেন, প্রবলেম বুঝলে অ্যান্সার করতে পারবেন। সো কোশ্চেন 10 যেটা, সেটা হচ্ছে একটা ফোয়ারা আছে কোথাও, এই ফোয়ারার কেন্দ্রে থাকা যে নলটা, এই নলটা ফোয়ারার বেস হতে, তার মানে আমরা যদি ফোয়ারাটাকে চিন্তা করি, এইরকম একটা ফোয়ারা আছে, এটা একটা ফোয়ারা, মানে এই ফোয়ারাটা আপনি ডিজাইন করছেন, অসাধারণ সুন্দর একটা ফোয়ারা ডিজাইন করছেন আপনি। এইখানে কেন্দ্রে থাকা একটা নল, এই নলটা ফোয়ারার যে বেস আছে, এই বেস থেকে তার হাইট হচ্ছে 0.5 মিটার। এই 0.5 মিটার হাইট থেকে সে পানি সর্বোচ্চ 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছড়ায় দেয়। এখন দেখেন, আমরা জানি যে সর্বোচ্চ অনুভূমিক দূরত্বের জন্য অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে পানিটা ছুঁড়ে মারতেছি, এই পানিটা অবশ্যই ফোয়ারার কিতে থাকতে হবে, ভিতরে থাকতে হবে। তাহলে আমাকে বের করতে হবে 0.5 মিটার উচ্চতা হতে 45 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা পানির অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব। এইটা ইকুয়ালস টু ফোয়ারার ব্যাসার্ধ। তাহলে ফোয়ারার ব্যাসার্ধ আর ইকুয়ালস টু, অঙ্ক কিন্তু শেষ, খেয়াল করেন। আমার বের করতে হবে কি, কত দূর যাচ্ছে পানিটা, এক্স অক্ষে কত দূর যাচ্ছে, তাহলে এক্স অক্ষে মাইনাস v0 সাইন থিটা 0 ইন্টু টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখন টি কত, টি কিভাবে বের করব? এই যে দেখেন টি বের করা শিখাইছি, এটা কিন্তু এই যে একটু পিছনে যাই রিপিট করি, দেখেন আজকে আপনাদের খুব সুন্দর মতো আমি সিচুয়েশন নাম্বার 2, 3, 4 টি কিভাবে বের করবেন শিখাইছি। যে আমি মাটি হতে নিক্ষেপ বিন্দুর উচ্চতা সমান ওয়াই বসিয়ে ওয়াই এর সমীকরণ সমাধান করতে হবে। তাহলে এখানে ওয়াই এর সমীকরণ সমাধানের সময় আমি ওয়াইটাকে কত ধরবো, 0.5। সো আমাদের এখানে 0.5 ইকুয়ালস টু,
আচ্ছা আমি এখানে ভুল লিখছি। এই আর এর ইকুয়েশনটা আমি ভুল লিখে ফেলছি। আর ইকুয়ালস টু কিচ্ছু না। আর ইকুয়ালস টু হচ্ছে v0 cos 45 ডিগ্রি ইনটু টি। আমি তো এই যে y এর ইকুয়েশনে অন্যটা বসাবো। দেখেন আমি এখানে ভুল করছিলাম। আর যে ব্যাসার্ধটা এটা হচ্ছে x অক্ষ বরাবর অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব। তাহলে r সমান v0 cos 45 ডিগ্রি ইনটু টি। এখন y 0.5 ইকুয়ালস টু মাইনাস v0 sin 45 ডিগ্রি ইনটু টি প্লাস হাফ অফ gt স্কয়ার। So 0.5 equals to minus 6 divided by root 2 into t plus 4.9 t square. এখান থেকে t এর মানটা সমাধান করেন। এই t এর মানটা এখানে বসায় দেন। v0 এর মান কত? 6। 6 into cos 45 degree into time t, এটা পেয়ে যাবেন ফোয়ারার ব্যাসার্ধ। তাহলে দেখেন আমাদের কিন্তু ফোয়ারার ব্যাসার্ধ বের হয়ে যাচ্ছে এখান থেকে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের গতিবিদ্যা। গতিবিদ্যায় আসলে টানা হেঁচড়া করার যা মোটামুটি বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত যা যা আসবে আমি ডিসকাস করে দিছি। এরপরও প্র্যাকটিস শিট দেই, প্র্যাকটিস শিটে প্রবলেম করেন। আগে যদি আবার সব করায় দেই তাহলে তো হচ্ছে আপনাদের সব মানে হচ্ছে হবে না। সো আজকের ক্লাস এইখানে এই পর্যন্তই।